জি ভাই। না ভাই, খাওয়া দাওয়া করে নি, করবো। ওকে, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার আমি দিচ্ছি এবার। দেখা যাচ্ছে স্ক্রিন না? জি ভাই। ওকে। তো এখানে হচ্ছে যে আমি নিজেও একটা লারাভেল নিউ দিয়ে একটা অ্যাপ ক্রিয়েট করলাম। সেই অ্যাপটার নাম আমি দিলাম ক্লাস। ডকুমেন্টসের ভিতরে ক্লাস ফোল্ডারের মধ্যেই আমি ক্লাস নামে এই লারাভেল অ্যাপটা ক্রিয়েট করলাম। তো এই ক্লাসের মধ্যে ঢুকলে আমরা দেখব অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ এইসব কিছু আছে। তো আমরা এখন চাচ্ছি যে এই ক্লাস, যে মানে আমরা অ্যাপটা ক্রিয়েট করলাম, সেটাকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে ফেলার জন্য। তো এই ফোল্ডারটার এখানে রাইট ক্লিক করে আসলো না। তো হচ্ছে আমরা একটা কাজ করি, সিএমডি লিখি উপরে, তাহলে এই ফোল্ডারে কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেল। এই যে দেখা যাচ্ছে ডকুমেন্টস ক্লাস, তারপরে আমার যে অ্যাপের নেম, সেই অ্যাপের নেমটা দিয়ে ওপেন হয়েছে। এখন আমরা যদি এখানে কোড ডট কোড স্পেস ডট লিখি, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন হবে। আমার কথা কি লাউডলি শোনা যাচ্ছে নাকি আস্তে আস্তে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ভাই তো আরেকবার একটু কষ্ট করে দেখাবেন, আমি মানে মিস করে গেছি সম্ভবত। আচ্ছা, আমাদের যেই ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারটার মধ্যে আমরা ঢুকবো। যেমন আমি ক্লাস নামক একটা ফোল্ডারের মধ্যে ক্লাস নামক একটা লারাভেল অ্যাপ ক্রিয়েট করছি, এর মধ্যে ঢুকলাম। ঢোকার পর এখানে হচ্ছে কমান্ড প্রম্পট থেকে আমি মানে আমার মেইনলি ওপেন করতে হবে এই ফোল্ডারটাকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। যেভাবে ইচ্ছা সেভাবে করা যায়, অনেকগুলো ওয়ে আছে। তা আমার পছন্দের একটা ওয়ে হচ্ছে এই যে এই অ্যাড্রেস বারটা থেকে সিএমডি লিখলে কমান্ড প্রম্পটটা ওই লোকেশনে চলে আসে। তারপরে তখন আমরা এখানে যদি কোড স্পেস ডট লিখি, লিখে এন্টার চাপলেই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন জি ভাই। এখন হচ্ছে এখানে যে ট্রাস্ট দিতে বলবে, দিয়ে দিবা ট্রাস্ট। আচ্ছা, ওয়েলকাম কাটে দিলাম। এখন আমরা হচ্ছে একটু এই আমাদের যে লারাভেলের অ্যাপটা ক্রিয়েট হলো, এটার একটু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। এখানে ফার্স্ট যে ফাইলটার কথা আমি বলবো, সেটা হচ্ছে ডট ইএনভি ফাইল। এই ডট ইএনভি ফাইলটা আমাদের অনেক কিছু হোল্ড করবে। এখানে আমাদের এটাকে বলা হয় যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটআপের একটা ফাইল। যেমন এখানে অ্যাপ নেম দেওয়া আছে লারাভেল। তো আমরা যদি এই অ্যাপটাকে রান করি, আমাদের ব্রাউজারের উপরে যেখানে টাইটেল দেখায় এইচটিএমএল পেজের, সেখানে লারাভেল দেখাবে। তো আমরা লারাভেল এভাবে চাচ্ছি না, ধরো যে আমরা চাচ্ছি দেখাইতে স্মার্ট এইচএসটিইউ হাইফেন কোর্স ক্লাস, যেটাই হোক ক্লাস। ওকে, স্মার্ট এইচএসটিইউ এর ক্লাস করতেছি আমরা এরকম। তাহলে এখন থেকে অ্যাপ নেমটা এইটা পাবে। এরপরে নিচের দিকে যদি আমরা চলে আসি, এখানে দেখা যাচ্ছে ডিবি কানেকশন। এটা এই 4-5টা লাইন, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের কনফিগার করার জন্য ব্যবহার হবে। তো আমরা মাইএসকিউএল ডাটাবেজ ইউজ করব, সেই জন্য এটা লেখা। লোকাল হোস্টের একটা অ্যাড্রেস দেওয়া আছে, পোর্ট 3306 আমরা ডাটাবেজে সেট আপ করে আসছিলাম, এটা এভাবেই থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ডেটাবেজের ইউজার নেম হচ্ছে রুট, আমরা রুট ইউজারটাকেই দিব। তো আর আমরা যেহেতু মাইএসকিউএল ইনস্টল করার সময় একটা পাসওয়ার্ড ব্যবহার করছি, তো এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আসলে আমার পাসওয়ার্ডটা মনে আছে কিনা একটু ট্রায়াল দিয়ে এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, আমার নামটা এখানে পাসওয়ার্ড আসলে আমার লোকাল হোস্টের জন্য। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিবা তোমরা। আমি অটো সেভ অন করে রাখছি, যা লিখি তাই সেভ হয়। আচ্ছা, তো হচ্ছে এভাবে করে আমরা ডেটাবেজের সাথে আমাদের যে কানেকশনটা, সেটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন এখানে হচ্ছে একটা জিনিস দেওয়া আছে, দেখো ডিবি ডেটাবেজ ক্লাস নাম দিছে। আমি আমার যে অ্যাপটা
খুলছি লারাভেল নিউ দিয়ে, সেটার নাম হচ্ছে ক্লাস দেওয়া আছে, সেই জন্য অটোমেটিক্যালি এখানে সে ডেটাবেসের নামটা এটা দিছে। তো আমি ধরো যে এটার নামটা একটু চেঞ্জ করে ক্লাস অথবা লারাভেল ক্লাস ডিবি এরকম নাম দিলাম। তাহলে এই যে জিনিসটা, এটা আমার অবশ্যই ডেটাবেসে থাকতে হবে, এই ডেটাবেসটা আমার থাকতে হবে। তো আমরা এই ডেটাবেসটা ক্রিয়েট করে আসি। তো এই যে আমি এখানে MySQL কমান্ড লাইন ক্লায়েন্টটা নিয়ে আসলাম। তো এখানে আমাদের কি কি ডেটাবেস আছে সেটা আমরা দেখে নিই একটু, শো ডেটাবেসেস দিয়ে। তো এই যে এইসব আছে। এখন হচ্ছে আমি চাচ্ছি যে ওই ডেটাবেসটা ক্রিয়েট করব, যেই নামটা আমরা এখানে দিয়ে আসলাম এই ডিবি ডেটাবেসেসের এখানে, সেই নামের একটা ডেটাবেস ক্রিয়েট করি। তাহলে ডেটাবেস ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে ক্রিয়েট ডেটাবেস দিয়ে তারপর ডেটাবেসের নেমটা। তো ডেটাবেসের নেম আমি কপি করে আনছিলাম, পেস্ট করলাম। এখন এই ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আবার আগের কমান্ডটা থেকে দেখি, শো ডেটাবেস, এই যে লারাভেল ক্লাস ডিবি নামে একটা ডেটাবেস কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তোমার কল আসছে, মিউট করতে পারো। আচ্ছা, তো এখন এই যে এই লারাভেল ক্লাস ডিবি যেটা, এই এটাকে আমরা সিলেক্ট করব। তাহলে এরপর থেকে যেন আমাদের ডেটাবেসটা এই ডেটাবেসটাকে ইউজ করে, MySQL যাতে এই ডেটাবেসটাকে ইউজ করে, সেই জন্য আমরা লিখতেছি ইউজ দিয়ে ওই ডেটাবেসের নামটা লারাভেল ক্লাস ডিবি লিখে এন্টার চাপলাম। তাহলে ডাটাবেস ইউজড মানে চেঞ্জ হয়ে গেল, মানে এখন থেকে লারাভেল ক্লাস ডিবি এই ডেটাবেসটাকে ইউজ করবে। এখন যদি দেখি যে এই ডেটাবেসটাতে কি কি টেবিল আছে সেটা যদি দেখতে চাই, তাহলে শো ডেটাবেসেস, ওকে সরি শো ডেটাবেসেস না, শো টেবিলস দিতে হতো, কারণ আমরা তো ডেটাবেসের মধ্যে টেবিলস দেখতে চাচ্ছি। তো আমরা আপাতত এই ডেটাবেসে এখনো কোনো টেবিল ক্রিয়েট করিনি, সেজন্য এখানে দেখাচ্ছে কি এমটি সেট। তাহলে আপাতত ডেটাবেস ক্রিয়েট করা হয়নি, এমটি সেট দেখাচ্ছে। ওকে, এখন আমরা আবারও লারাভেলের অ্যাপটাতে চলে আসলাম। তাহলে এনভায়রনমেন্ট সেটআপ করা মোটামুটি আমাদের শেষ। এরপরে আমাদের লারাভেলের যে কাজ করার ধরনটা, সেটাকে বলা হয় হচ্ছে এমভিসি আর্কিটেকচার। তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা যখন করবা তখন এমভিসি আর্কিটেকচার সম্পর্কে পড়বা আর কি। তো এমভিসি আর্কিটেকচার মিনস হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার নিয়ে একটা আর্কিটেকচার। তো মডেল বলতে বোঝায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যেই আমাদের ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আর কি, মডেল বলতে হচ্ছে ক্লাসগুলো। তো আমরা মডেলগুলোকে পাবো কোথায়? আমাদের এই ডিরেক্টরিটা কিন্তু আলফাবেটিক্যালি সর্টেড করা আছে, দেখো ABCD এরকম করে সর্টেড। তো অ্যাপের মধ্যে যায় আমরা যে মডেলস দেখতে পাবো। তো আপাতত আমাদের এখন এখানে একটা user.php নামে একটা মডেল আছে। এই মডেলের মধ্যে বেশ কিছু কথা লেখা আছে। কথাগুলো কি কি দেওয়া আছে, একটা ফিলেবল, এটা একটা ক্লাস মেইনলি দেখা যাচ্ছে যে ক্লাস ইউজার। তো তাহলে বোঝা গেল যে মডেল হচ্ছে মেইনলি একটা করে ক্লাস। আমরা যদি একটা চেয়ার নামের একটা ক্লাস তৈরি করি, তো ওটা হচ্ছে আমরা মডেল হিসেবে লারাভেলে গণ্য করব। তো এই ইউজার যে ক্লাসটা আছে, ইউজার ক্লাসটার কি কি প্রপার্টিকে আমরা ফিলেবল হিসেবে রাখবো, মানে হচ্ছে কি কি প্রপার্টিকে আমরা ফর্মের মাধ্যমে পূরণ করার ক্ষমতা রাখবো, সেগুলো এখানে আবার সেট আপ করে দেওয়া যায়। এখানে দেখা যাচ্ছে প্রোটেক্টেড ফিলেবল। এখানে প্রোটেক্টেড কথাটা হচ্ছে যে যে আমাদের ভ্যারিয়েবলের কয়েকটা টাইপ আছে, প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, সেই প্রোটেক্টেড এটা। আর এই ফিলেবল এটা হচ্ছে ভ্যারিয়েবল। আমরা জানি পিএইচপিতে ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় শুরুতে একটা ডলার সাইন ইউজ করা হয়ে থাকে। তো এই ফিলেবলের মধ্যে একটা অ্যারে দেওয়া আছে, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তাহলে এই তিনটা প্রপার্টিকে আমরা ফিল করতে পারবো। এই ধরনের একটা এখানে মডেলের কনসেপ্ট আছে, আরও বেশ কিছু জিনিস আছে এখানে। তো আপাতত ফিলেবল জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। এখন এই গেল মডেল। তো এই মডেলটাতে প্রত্যেকটা মডেলের বিপরীতে আমাদের ডেটাবেসে একটা করে টেবিল থাকবে। তাহলে আমরা এমভিসি আর্কিটেকচারের মডেল নিয়ে এখনো কথা বলতেছি। আর মডেলটাকে আমরা দেখাইলাম যে আমাদের লারাভেল অ্যাপে কোন জায়গায় মডেলসটা থাকে। এখন মডেলের জন্য যে ডেটাবেসটা,
সেই ডেটাবেসটা কোন জায়গায় থাকবে, এই যে ডেটাবেস নামে যে ফোল্ডারটা আছে এখানে আসার পর যদি আমি মাইগ্রেশনস এখানে ড্রপ ডাউন করি, তাহলে এই জায়গায় আমরা দেখতে পাবো একটা টেবিল আছে, ক্রিয়েট ইউজার্স টেবিল। তো এই যে ক্রিয়েট ইউজার্স টেবিল কথাটা লেখা আছে, আমাদের লারাভেলে যে কোনো টেবিলের নামটা ডিফল্টভাবে এরকমই থাকবে যে ক্রিয়েট তারপরে ইউজার্স তারপরে টেবিল। এটার কারণ কি সেটা আমি পরে বলতেছি। তো আপাতত এখানে ঢুকলাম, তো এইখানে আসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস লেখা। তো এই জায়গায় ইউজার্স নামে একটা স্কিমা দেখতে পাচ্ছি আমরা। তো ডেটাবেস সম্পর্কে এই মিটিংয়ে আসো যারা, তাদের সবাই ধারণা আছে, কিন্তু ওই যে উতল ওদের ব্যাচে এখনও ডাটাবেস করানো হয়নি, সমস্যা নাই। ডাটাবেস মানে কি একটা কালেকশন অফ সামথিং। তো ইউজার্স নামে যে টেবিলটা হবে ডেটাবেসের মধ্যে, সেই ইউজার্স টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে সেগুলা এই মাইগ্রেশন ফাইলের মধ্যে আমরা সেট আপ করে দিব। এই যে এখানে ডেটাবেসের ভিতরে মাইগ্রেশনের ভিতরে একটা ফাইল থাকবে, এই ফাইলের মধ্যে কিছু জিনিস থাকবে। সেই জিনিসের মধ্যে যখন আমরা স্কিমা ক্রিয়েট এভাবে করে লিখব, এটার বদলে আমাদের যে ডেটাবেসটা ছিল, এই যে যেখানে আমরা এখন এমটি টেবিল পাইছি, সেখানে টেবিল ক্রিয়েট হবে এই নামটা দিয়ে, ইউজার্স নাম দিয়ে একটা হবে। তাহলে এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড রিসেট টোকেন, তাহলে এই নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, সেশন নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে লারাভেলের ডিফল্ট কিছু জিনিস, এগুলো ওদের মতো থাক, আমরা ইউজার্স টেবিলটার দিকে নজর দিই। ইউজার্স, এখন এই ইউজার্সের মধ্যে একটা আইডি থাকবে যেটা আর কি অটো ইনক্রিমেন্ট আইডি হিসেবে কাজ করবে। একটা নেম নামক একটা প্রপার্টি আছে যেটা হলো স্ট্রিং টাইপের ডেটা নিয়ে কাজ করবে। ইমেইল থাকবে, ইমেইলটা অবশ্যই ইউনিক হতে হবে। আর টাইম স্ট্যাম্প, ইমেইল ভেরিফাইড অ্যাড, ওই যে অনেক সময় আমরা দেখি না বিভিন্ন অ্যাপ থেকে লগ ইন অথবা সাইন আপ করলে একটা ভেরিফিকেশনের ইমেইল যায়, তখন ওই ইমেইলটাকে ভেরিফাই করার জন্য একটা ক্লিক করলে সেই জিনিসটা ভেরিফাই হয়ে আসে। তো কখন ভেরিফাই হইলো সেই টাইমটা এই টেবিলটাতে সেভ থাকবে। তো এই ধরনের ডেটাকে বলা হয় টাইম স্ট্যাম্প। আর এই কলামটার নাম দিবে ইমেইল ভেরিফাইড অ্যাড। আর এটা নালেবল করা আছে, নালেবল অর্থ হচ্ছে যে এই কলামটাতে যদি ভ্যালু এমটিও থাকে তাহলেও সমস্যা নাই, কারণ আমরা তো সবসময় ভেরিফাই করব না। আর যদি এই নালেবল কথাটা আমরা না লিখি এবং যদি এই ইউজার্স টেবিলে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাই তখন ঝামেলা হইতে পারে। সেই জন্য যেহেতু আমাদের এটা কখনো কখনো এমটি থাকবে, সেই জন্য আমরা এটাকে নালেবল করে দিলাম যে এটা নাল থাকতেই পারে। এরপরে হচ্ছে পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ডটা স্ট্রিং টাইপের দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে রিমেম্বার টোকেন, ওই যে অনেক সময় থাকে না যে লগ ইন করার নিচে একটা থাকে যে রিমেম্বার মি, হ্যাঁ, তো এই রিমেম্বার টোকেনটা দেওয়া থাকবে। এটা যদি কেউ চেক বক্সে চেক করে তাহলে তাকে রিমেম্বার করে রাখবে, না হলে নাই। বুলিয়ান টাইপের একটা ডেটা এটা নিচ্ছে। আরেকটা হচ্ছে কি টাইম স্ট্যাম্পস, এই টাইম স্ট্যাম্পটা দেওয়ার ফলে এটা এই যে এই একটা টেবিলের ইনস্ট্যান্স কখন ক্রিয়েট হচ্ছে সেই ডেটাটা এবং কখন আপডেট হচ্ছে কখন কয়টার সময় সেইটাও সে হচ্ছে সেভ করে রাখবে। তাহলে আমাদের মেইনলি এই আইডি আর এই যে টাইম স্ট্যাম্পস, এই দুইটা জিনিস হচ্ছে সবসময় থাকবেই টেবিলে। আর বাকি যেগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা হচ্ছে কখনো চেঞ্জ করব অথবা হচ্ছে দরকার অনুযায়ী চেঞ্জ করব। যেমন এখানে আমাদের নেম আছে, ইমেইল আছে, তো আমি যদি একটা ফোন নাম্বার দিতে চাই তাহলে এখন আমি হচ্ছে এখানে কন্ট্রোল সি করে দিচ্ছি ফোন। তাহলে আমরা কি করলাম, নেম, ইমেইল আর ফোন, এই তিনটা জিনিস দিয়ে আমরা ইউজার্স টেবিলটা ক্রিয়েট করব, এরকম আর কি চিন্তা করলাম। অথবা আমরা আরও একটা জিনিস রাখতে পারি যে রোল, ইউজারের রোলটা কি সেটাও দিতে পারি। তো থাক, নেম, ইমেইল এবং ফোন। এখানে আরও বেশ কিছু অ্যাট্রিবিউট আমরা দিতে পারবো, বাট এই টেবিলটা ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে আসলে শুধু যে বেসিক প্রপার্টিগুলো সেগুলাই ব্যবহার করা উচিত, কারণ এই টেবিলটাকে আমরা লগ ইন সাইন আপের ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। আচ্ছা, তাহলে এই হলো আমাদের অ্যাপের মধ্যে থাকা টেবিলের যে অস্তিত্ব, সেগুলো থাকে কোথায়, মাইগ্রেশনসের মধ্যে। তাহলে মডেল, এমভিসি আর্কিটেকচারের মডেল জিনিসটা আমরা বুঝতে পারলাম যে মডেল মানে হচ্ছে একটা ক্লাস, আর এই ক্লাসের কী কী প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো, অথবা এই ক্লাসের বিপরীতে যে একটা ডেটাবেসের টেবিল ক্রিয়েট হয় সেই টেবিলে কি কি কলাম থাকবে সেগুলো কোন জায়গায় সেট আপ করতে হবে সেটা দেখতে পারলাম।
তো আপাতত আবার আমি কলাপস করে দিলাম সবকিছু। ভাই এখানে একটা কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ বলো। তার মানে আমরা যদি কোনো একটা প্রজেক্টে 10-12টা টেবিল কোনো কারণে হচ্ছে 10-12টা টেবিল আমাদের ইউজ করতে হচ্ছে, হ্যাঁ সেই সবগুলো টেবিলটাই মাইগ্রেশনের মধ্যে থাকবে। হ্যাঁ, সেগুলো মাইগ্রেশনস এর মধ্যে থাকবে, এবং কিভাবে আমরা নতুন মাইগ্রেশনস তৈরি করব সেগুলো আমরা হচ্ছে দেখবো আর কি একটু পরেই। আচ্ছা, তো আপাতত ডিফল্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আর কি। এরপরে মডেল গেল, এরপর হচ্ছে ভিউ। ভিউ মানে হচ্ছে আমাদের লারাভেলে ভিউ বলতে বোঝায় কোনো কিছু যেটা শো আপ হয় ব্রাউজারে। তাহলে ব্রাউজারে শো আপটা হয় কি, ওয়েব পেজ শো আপ হয়, তাহলে ওয়েব পেজগুলো বলতে বোঝানো হয় আর কি ভিউ। হ্যাঁ, অন্যান্য আর্কিটেকচার, অন্যান্য যে আমাদের স্ট্যাক আছে যেমন মার্নে অথবা জ্যাঙ্গোতে ভিউ মানে আলাদা কিছু বোঝায়, বাট লারাভেলে এটা রিয়ালিস্টিক যে ভিউ অর্থ যে কিছু দেখানো, তাহলে ওয়েব পেজগুলোকে ভিউ বলা হয়ে থাকে। তো আমরা ভিউগুলোকে পাবো কোথায়? আমরা ভিউগুলোকে পাবো এই রিসোর্সেসের মধ্যে। তারপরে এই যে ভিউজ নামে একটা ফোল্ডার আছে, এখানে app.blade.php নামে একটা ফাইল আছে, এখানে হচ্ছে অল্প কিছু কথা লেখা আছে আর কি। তো যেহেতু আমরা লারাভেলের সাথে রিয়াক্টকে ইউজ করতেছি, আমাদের এই ভিউ ফাইলগুলো মানে যেগুলো আমাদের ব্রাউজারে লোড হবে সেই ভিউ ফাইলগুলো এই ভিউসের মধ্যে না থেকে জেএস নামে যে ফাইলটা ফোল্ডারটা আছে সেটার মধ্যে থাকবে। তাহলে রিসোর্সেসে ঠিকই আসবো আমরা, কিন্তু ভিউসে না গিয়ে জেএস এর মধ্যে ঢুকবো, এবং এই জাভাস্ক্রিপ্টের এই ফোল্ডারটার মধ্যে এখানে যে ফাইল স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে একটা রিয়্যাক্ট অ্যাপের যেরকম স্ট্রাকচার থাকার কথা সেই স্ট্রাকচারটাতেই কিন্তু সেটা বিরাজ করতেছে। একটা রিয়্যাক্ট অ্যাপের মধ্যে একটা অ্যাপ ডট জেএসএক্স থাকে, আর যে কোনো রিয়্যাক্ট অ্যাপ বলতেই বোঝায় যে হচ্ছে সেই অ্যাপটা একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। কথাটার অর্থ হচ্ছে যে গোটা রিয়্যাক্ট অ্যাপে একটাই মাত্র এইচটিএমএল ফাইল থাকে, যেই ফাইলে বিভিন্ন কম্পোনেন্টগুলো চেঞ্জ হতে থাকে, এবং কখন কোন কম্পোনেন্টটা আমরা দেখাবো সেই কম্পোনেন্টগুলোকে আমরা ডাকে নিয়ে আসি, আর মেইন যে এইচটিএমএল ফাইলটা থাকে সেইখানে ওই কম্পোনেন্টগুলো বসে যায়। যেমন যদি আমরা একটা ফর্ম ক্রিয়েট করি, আর একটা আমাদের ধরো যে ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল আছে, ওইখানে কখনো আমরা ওই ফর্মটাকে নিয়ে আসলাম, আবার কখনো ফর্ম বাদ দিলাম, ধরো যে একটা নেভিগেশন বারকে নিয়ে আসলাম, কিন্তু আমার এইচটিএমএল ফাইল একটাই থাকবে। এটাই হলো রিয়্যাক্টের কনসেপ্ট, যে রিয়্যাক্ট সবসময় একটা সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন বানায়। আচ্ছা, আর বাকি জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কিছু কন্ট্রোল হয়ে থাকে। তো এই জেএস ফোল্ডারটার মধ্যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, কম্পোনেন্টস, লেআউট, পেজেস, অ্যাপ ডট জেএসএক্স, বুটস্ট্র্যাপ ডট জেএস, এগুলো মিলে একটা রিয়্যাক্ট অ্যাপের মতো কাজ করবে। আচ্ছা, আমরা একটু এই ভিউ এমভিসি আর্কিটেকচারের ভি এর মধ্যে আমরা আসি। তো আমরা একটু পাবলিক ডিরেক্টরিটাতে চলে আসি। এই পাবলিক ডিরেক্টরির মধ্যে আমরা দেখতে পাবো ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। এখানে যদি আমরা আসি, এখানে আমরা কিছু জিনিস দেখতে পাবো। তো লারাভেল যে অ্যাপগুলো হয়, লারাভেল অ্যাপের এন্ট্রি পয়েন্ট হিসেবে গণ্য করা হয় এই ইন্ডেক্স ডট পিএইচপিকে। ইন্ডেক্স ডট পিএইচপি দিয়েই যে কোনো ইউআরএল হ্যান্ডেলিং এগুলো হয়ে থাকে। আর একটু আগে আমি বললাম যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল যদি আমাদের থাকতো, সেটার মধ্যে রিয়্যাক্ট দিয়ে আমরা শুধু কম্পোনেন্টগুলোকে কল করতে পারতাম। আর এখানে যেহেতু আমরা লারাভেলে কাজ করতেছি, এই ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল বলতে এখানে কোনো রকম ফাইল নাই, এই ইন্ডেক্স ডট পিএইচপিটাই আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মতো কাজ করবে, মেইন ফাইল। আর এই ফাইলের মধ্যে যেই ডিরেক্টরি দিয়ে যায়, যেই ডিজাইনগুলোকে লোড করতে হবে সেগুলো সব থাকবে হচ্ছে এই জেএস ফোল্ডারটার ভিতরে। তাহলে পাবলিকের মধ্যে আমাদের তেমন একটা কাজ থাকতেছে না। পাবলিকের মধ্যে আমরা শুধু একটা কি করতে পারি, ইমেজ, যে আমরা ইমেজগুলো লোড করে থাকি ওয়েব পেজে, সেই ইমেজগুলা আমরা পাবলিক ফোল্ডারে সেভ রাখতে পারি। সেই জন্য পাবলিকের মধ্যে আমি একটা ফোল্ডার খুলে নিচ্ছি, সেটা হচ্ছে ইমেজেস। আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, লারাভেল ওয়েব অ্যাপ্লিকেশনে যে ইমেজগুলো ব্যবহার করব সেগুলো পাবলিক ফোল্ডারের ইমেজেস নামক ফোল্ডারের মধ্যে আমরা রাখবো। ওকে, আচ্ছা, আর এখানে কি থাকলো, এখানে দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্টের ভিতরে কম্পোনেন্টস আছে।
কম্পোনেন্টসের মধ্যে আমাদের বেশ কিছু এখানে কম্পোনেন্ট ডিফল্টভাবে আমাদেরকে লারাভেল এই যে সময়টা নিল ইনস্টল করার সময়, সেই সময় কিন্তু বানাই দিছে। অ্যাপ্লিকেশন লোগো, চেক বক্স, আমরা পরবর্তীতে এগুলোকে কিভাবে ইউজ করব সেটা দেখতে যাচ্ছি। এরপর আছে লেআউট, দুইটা লেআউট আছে, একটা হলো অথেন্টিকেটেড লেআউট আর একটা হচ্ছে গেস্ট লেআউট। যখন একটা ইউজার লগ ইন করেনি তখন সেই পেজগুলোতে গেস্ট লেআউটটা লোড হয়, আর যখন লগ ইন হয়ে যায় তারপরে যে লেআউটটা লোড হয় সেটা হচ্ছে অথেন্টিকেটেড লেআউট। আর বাকি আছে হচ্ছে পেজেস। অথেন্টিকেশনের জন্য যে আমরা যে ইউজারকে লগ ইন সাইন আপ করাবো, সেই লগ ইন সাইন আপ করার জন্য এখানে জেএসএক্স কম্পোনেন্টগুলো দেওয়া আছে। যেমন লগ ইন ডট জেএসএক্সে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এই যে নিচে চলে আসলে আমরা এখানে রিটার্নের মধ্যে দেখতে পাবো মোটামুটি এইচটিএমএল এর মতোই কোডগুলো লেখা আছে। হ্যাঁ, ডিভ আছে দেখতে পাচ্ছি, বাটন আছে, ফর্ম আছে, এবং দুই পাশে গেস্ট লেআউট দিয়ে বন্দি করা আছে, তাই না? গেস্ট লেআউট শুরু, গেস্ট লেআউট শেষ। তার মানে কি, ওই যে আমরা যে লেআউটের মধ্যে দেখলাম গেস্ট লেআউট, এই গেস্ট লেআউটের যে কোডটা সেটার মধ্যে দিয়ে আমরা র্যাপিং করে লগ ইনের যে ফাইলটা সেটাকে বানাইলাম। তো এটাই হচ্ছে রিয়েক্টের সুবিধা, যে আমরা রিয়েক্টে কম্পোনেন্ট বানায় রাখে সেটাকে কল করে করে বারবার ইউজ করতে পারবো। তো গেস্ট লেআউটে কি আছে আবার, গেস্ট লেআউটে শুধু একটা এই যে অ্যাপ্লিকেশনের লোগো দেওয়া আছে, আর তারপরে এখানে একটা ট্যাগ আছে যেখানে একটা চিলড্রেনকে দেওয়ার জায়গা আছে। তাহলে যখন আমি কোথাও গেস্ট লেআউটকে কল করব, তার মানে ওই গেস্ট লেআউটের ভিতরে যখন কোনো কিছু লিখব, উপরে আমার এই জিনিসগুলো লোড হয়ে যাবে, আর এই চিলড্রেনের জায়গায় ওই বাকি কোডটা বসে যাবে। সেই জন্যই যখন আমরা লগ ইন ডট জেএসএক্স করছি তখন দুই পাশে আমরা গেস্ট লেআউট নিছি, আর ভিতরে হচ্ছে বাকি যেই কোডটা দরকার সেটা লিখছি। তখন কি হয়েছে, তখন আমাদের গেস্ট লেআউটটাকে ব্যবহার করে তার ভিতরে বাকি জিনিসগুলোকে বসায় একটা লগ ইনের ফর্ম তৈরি হয়েছে। তাহলে রেজিস্টারও তো একটা গেস্টই করবে, সেই জন্য আমরা রেজিস্টারের মধ্যে আসলেও দেখতে পাবো যে এখানে গেস্ট লেআউটকে ব্যবহার করা হয়েছে আর তার ভিতরে বাকি ফর্মটা রাখা হয়েছে। তো এই যে এগুলো হচ্ছে ভিউ, তাহলে এমভিসি আর্কিটেকচারের যে ভিউ সেটা আমরা দেখতে পাইলাম, ভি এর কাজটা দেখতে পাইলাম। আচ্ছা, এছাড়াও এখানে আছে হচ্ছে একটা ওয়েলকাম ডট জেএসএক্স। এখানে রিঅ্যাক্টের ফাইলের শেষে জেএসএক্সই থাকবে আমাদের। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম একটা পেজ আসবে নিশ্চয়ই আমাদের ওয়েবসাইটে রান করলে। তো সেখান থেকে এই যে এখানে এটাতে কিন্তু কোনো গেস্ট লেআউট কিছুই দেওয়া নাই, এটা জাস্ট হচ্ছে একটা ওপেনিং ট্যাগ আর একটা শেষে একটা শেষ করার ট্যাগ দেওয়া আছে, আর তার ভিতরে জাস্ট র এইচটিএমএল আমরা দেখতে পাচ্ছি, সাথে কিছু ক্লাস আছে। এই ক্লাসগুলো কোথা থেকে আসছে, এগুলো হচ্ছে টেইলউইন্ড সিএসএস এর যে ক্লাস সেগুলো। তো আমাদেরকে আবার যে টেইলউইন্ড সিএসএস শিখতে হবে এমন না, টেইলউইন্ড সিএসএস এর যা যা লাগবে সেগুলো আমরা নেট থেকেই দেখতে পারবো যে কোথায় কি দিতে হয়। তো এইভাবে করে ভিতরে কিন্তু কি জাস্ট একটা এইচটিএমএলই করা আছে। তাহলে জেএসএক্স অথবা জাভাস্ক্রিপ্টে লিখতেছি অথবা হচ্ছে রিঅ্যাক্টে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে ভয়ের কারণ নাই। এখানে হচ্ছে আমাদেরকে মেইনলি এইচটিএমএলই লিখতে হবে। আমরা যদি এখানে কিছুই না লিখে জাস্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতাম তো সেটাই লোড হইতো, বাকিটা তোমার নিজস্ব ডিজাইনের উপরেই নির্ভর করতেছে আর কি। তো যাই হোক, এই হলো ওয়েলকাম ডট জেএসএক্স। আরও আছে ড্যাশবোর্ড ডট জেএসএক্স, এগুলো হচ্ছে ভিউ ফাইল যেগুলো ব্রাউজারে শো আপ হবে। তাহলে সেটা থাকে কই, থাকে হচ্ছে রিসোর্সেস ফোল্ডারের মধ্যে। তাহলে আমি যদি আবার কলাপস করে দিই, মডেল থাকে হচ্ছে অ্যাপের মধ্যে গিয়ে মডেলসে, আর মডেলের যে ডেটাবেস সেগুলো থাকে হচ্ছে ডেটাবেসের ভিতরে মাইগ্রেশনসে। ওকে, গেল এম। এরপরে এমভিসি আর্কিটেকচারের যে ভি সেটা থাকবে কোথায়, রিসোর্সেসের মধ্যে, জেএস এর মধ্যে। আচ্ছা, আর পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা ইমেজেসগুলো ডাউনলোড মানে লোড করে রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম। গেল ভি। এরপর আসতেছে হচ্ছে কন্ট্রোলার, এমভিসি আর্কিটেকচারের সি বা কন্ট্রোলার যেই পার্টটা সেটা। এখন কন্ট্রোলারের কাজ কি, কন্ট্রোলার হচ্ছে কন্ট্রোল করবে যে একটা রিকোয়েস্ট আসলে সে কোন পেজটা লোড করে দিবে। কন্ট্রোলার হচ্ছে তাহলে কিছু ফাংশন, তাহলে সেটা আমরা পাবো কোথায়, অ্যাপে গিয়ে এইচটিটিপিতে যদি যাই তার মধ্যে কন্ট্রোলার্স যে ফোল্ডারটা আছে সেখানে আমরা এই সব কন্ট্রোলার যা যা আমাদের কন্ট্রোলার লাগে সেগুলো এখানে আমাদের স্টোর হবে অটোমেটিক্যালি, আমরা অন্য কোনো জায়গায় রাখলে সেটা হবে না রান। তো
এই কন্ট্রোলারের মধ্যে ফির একটা ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা অথ, তার মানে এর মধ্যে অথেন্টিকেশনের জন্য যে যে ফাংশনগুলো লাগে সেগুলো নিশ্চয়ই আছে। আচ্ছা, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু ফাংশন, যেমন একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করা আছে। এই ক্রিয়েট ফাংশনটা কি করতেছে দেখা যাক। এটা হচ্ছে রিটার্ন করতেছে। তাহলে ফাংশনের মধ্যে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, তো এর রিটার্নের আগের কোনো কিছুই নাই, শুধু রিটার্ন স্টেটমেন্টটাই আছে। এই রিটার্নটা কি রিটার্ন করতেছে, ইনারশিয়া রেন্ডার অথ স্ল্যাশ লগইন। এইটা হচ্ছে যে আমরা যখন একটা ওই যে ভিউ এর কথা বললাম, ভিউগুলো কোথায় ছিল, ভিউ ছিল আমাদের হচ্ছে রিসোর্সেসে যায় জাভা স্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে, তাই না? তো এখানকার মধ্যে আবার আমরা দেখতে পাবো যে পেজেসের মধ্যে ঢুকলে অথ নামে একটা ফোল্ডার আছে। পেজেসের মধ্যে যেই জিনিসগুলো রাখবো আমরা, সেই পেজগুলোই আসলে হচ্ছে আমাদের ভিউয়ের পেজ, আর বাকি কম্পোনেন্টসগুলো থেকে আমরা লোড করে এই পেজেসগুলোতে নিয়ে আসবো। তো এই পেজেসের মধ্যে যে অথ আছে, অথের মধ্যে যে লগইন ডট জেএসএক্স পেজটা আছে, সেই পেজটাকে যে আমাকে ব্রাউজারে শো আপ করতে হবে, লোড করতে হবে, রেন্ডার করতে হবে, সেই রেন্ডারের ফাংশনটা আমার কোথায় লেখা আছে, তাহলে এই ক্রিয়েট ফাংশনটাতে লেখা আছে। আর এই ক্রিয়েট ফাংশনটাকে আমরা কোন কন্ট্রোলারের মধ্যে রাখছি, অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে রাখছি। এখানে আমরা নামটা দেখতে পাচ্ছি, উপরেও নামটা দেখতে পাচ্ছি, এবং এই পাশেও আমি এই যে এখানে নামটা দেখতে পাচ্ছি যে অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলারের মধ্যে ক্রিয়েট নামে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা আমাকে বলছে যে তুমি অথ ফোল্ডারের মধ্যে যে লগইন পেজটা আছে সেই পেজটাকে রেন্ডার করো বা পাবলিশ করো বা প্রিন্ট করো। তাহলে আমরা যখন এই ক্রিয়েট ফাংশনটাকে কল করব কোনো একটা জায়গা থেকে, তখন লগইন করার যে পেজটা তোমার ফর্মটা সেটা লোড হবে। তাহলে এই যে কন্ট্রোলারের কাজ কি, বিভিন্ন দিকে নিয়ে যাওয়া, বিভিন্ন পেজকে লোড করা, বিভিন্ন লজিক খাটায় পেজের মধ্যে দিয়ে দেওয়া। এই যে এখানে আমার যদি ফাংশনটা শুধু এইটুকু লেখা থাকতো তাহলে হয়তো আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হতো। আমি এটা হচ্ছে একটু কাটে দিই। দেখো যদি এইটুকু শুধু থাকতো যে ইনারশিয়া রেন্ডার অথ স্ল্যাশ লগইন, তার মানে কি আমার অথ ফোল্ডারের মধ্যে যে লগইন পেজটা আছে সেটাকে রেন্ডার করো। এখন সাথে যেগুলো ছিল সেগুলো কি আসলে, সেগুলো হচ্ছে যে শুধু আমি ওই পেজটা লোড করব এমন না, পেজটা লোড করার সাথে আমি ওই পেজে দুইটা প্রপার্টি দিয়ে দিব। একটা হচ্ছে ক্যান রিসেট পাসওয়ার্ড, আর একটা হচ্ছে স্ট্যাটাস। তো এগুলো কিভাবে আমরা আরও পাস করব সহজ সরল উদাহরণের সাহায্যে আমরা পরে আরও দেখব। তো আপাতত আজকে যে এক্সিস্টিং ফাইলগুলো আছে সেগুলোর মধ্যে কিভাবে কাজগুলো হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি। তাহলে এই ক্রিয়েট ফাংশনটা জাস্ট কি করবে, আমাকে অথেন্টিকেশনের জন্য যে লগইনের ফর্মটা সেটাকে আনে দিবে। ওকে, আর এরপরে একটা ফাংশন আছে সেটা হলো স্টোর। স্টোর ফাংশনটা কি করবে, আমাকে আসলেই অথেন্টিকেট করে দিবে। যখন আমি লগইন ফর্মের মধ্যে লগইন বাটনটাতে ক্লিক করব তখন আসলে এই স্টোর ফাংশনটাতে আসবে। আসার পরে সে হচ্ছে রিডিরেক্ট, এই যে এখানে আবার দেখো এখানে ছিল রিটার্নের পরে ইনারশিয়া রেন্ডার, আর এখানে আছে রিটার্নের পরে রিডিরেক্ট। মানে কি এটা হচ্ছে অন্য একটা পেজে রিডিরেক্ট করে দিবে। রিডিরেক্ট করবে কোথায়, ড্যাশবোর্ডের মধ্যে, ড্যাশবোর্ড নামক একটা রাউটে। এবার কিন্তু শুধুমাত্র ফাইল দেখায় দেওয়া হয়নি, এবার হচ্ছে রাউট দেখায় দেওয়া হয়েছে। তাহলে এখন আমাদের আরেকটা কনসেপ্ট চলে আসলো, রাউটের কনসেপ্ট। তো রাউটের কনসেপ্টটা আমাদের এমভিসি আর্কিটেকচার যে আছে এটার কোনোটার মধ্যেই নাই যে রাউটের কনসেপ্ট, কিন্তু রাউট আসলে নির্দেশ করে যে কোনো একটা ক্লিক করলাম তাহলে লিঙ্কটা কি হবে সেই জায়গার, সেটাই হচ্ছে রাউট। তো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে এমভিসি আর্কিটেকচারের মডেল, ভিউ এবং কন্ট্রোলার কোথায় থাকে সেটাও আমরা দেখলাম। ওকে, এখন হচ্ছে আমরা এই অ্যাপটাকে রান করি, তারপরে রান করার পরে কোন জায়গায় ক্লিক করলে কোথায় দিয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করব, তখনই হচ্ছে আমাদের রাউট আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে টার্মিনালটা ওপেন করে নিতে হবে। তো এখানে যে 3 ডট বাটনে গিয়ে টার্মিনাল, নিউ টার্মিনাল। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডেটাবেজের মধ্যে আমাদের টেবিলগুলোকে নিয়ে আসা। আমাদের মাইগ্রেশনগুলো শুধুমাত্র এই ডেটাবেজের মাইগ্রেশনেই এখন আছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাইএসকিউএল ডেটাবেজে নাই। তো আমি যদি এটাকে মাইএসকিউএল ডেটাবেজে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে একটা কমান্ড রান করতে হবে। সেই কমান্ডটা হচ্ছে
পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তাহলে পিএইচপি আর্টিসান মাইগ্রেট যখন আমরা রান করব তখন এই যে আমরা দেখতে পাবো যে ক্রিয়েটিং মাইগ্রেশন টেবিলস দিয়ে 3টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে দেখাচ্ছে, মানে মাইগ্রেশন 3টা রান হয়ে গেছে। আর এক একটা মাইগ্রেশনের ভিতরে আমাদের আবার দেখা গেছিল যে একাধিক টেবিলের জন্য কোড লেখা আছে। তাহলে আমরা এখন একটু MySQL এ যাই এখানে আবার একটু যে আমাদের কিন্তু লারাভেল ডিবিটা সিলেক্ট করা আছে, তো আমরা শো টেবিলসটা এবার এন্ট্রি করি। তো দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু এই যে ইউজার্স টেবিল, সেশন, অনেকগুলো টেবিল চলে আসছিল। আগে শো টেবিলস দিলে দেখাচ্ছিল এমটি সেট, এখন শো টেবিলস দিলে বেশ কিছু টেবিল কিন্তু চলে আসছে, তার মধ্যে যে ইউজার্স টেবিলটাও আমাদের আছে। তখন ইউজার্স টেবিলে আমরা মাইগ্রেশনে যেই লেখাগুলো লিখছিলাম সেগুলোই আসছে কিনা সেটার জন্য আমরা একটা কমান্ড চালাবো। সেই কমান্ডটা হচ্ছে ডিইএসসি, মানে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রাইব করব ইউজার্স টেবিলটাকে। তাহলে ডেসক্রাইব ইউজার্স, তাহলে দেখি এই যে এখানে আমাদের নেম, ইমেইল, ফোন যেগুলো দিছিলাম সেই সিকোয়েন্সেই কিন্তু আছে। এই যে আইডি আসছে, নেমটা এই যে ভার্চার টাইপের। তো যখন আমরা এখানে স্ট্রিং দিব তখন MySQL এ সেটা ভেরিয়েবল ক্যারেক্টার ভার্চার হিসেবে চলে আসবে। আর ম্যাক্সিমাম লেংথ 255 এরকমই হয়ে থাকবে। ইমেইল চলে আসছে এবং দেখো এখানে আমরা ইউনিক দিছিলাম, ইউনিক, সেজন্য এটা এখানে কিন্তু ইউএনআই হয়ে আছে। আচ্ছা, তারপরে ফোন দেওয়া হয়েছিল, ফোন আসছে, ইমেল ভেরিফাইড, এভাবে সব কিছু কিন্তু চলে আসছে। আচ্ছা, কিন্তু আমরা যদি এখানে এখন সিলেক্ট স্টার এটা যদি রান করি তাহলে কি আসার কথা, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। তাহলে এই কমান্ডটার কাজ কি, ইউজার্স টেবিল থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে দেখানো। তো এখন কি দেখাবে, এমটি সেট, কারণ এখন আমরা কোনো ইউজার ক্রিয়েটই করি নাই, তাহলে অবশ্যই সেই ইউজারটা এখানে দেখানোর কথাও না। আচ্ছা, তখন আমরা এটা হচ্ছে কাটে দিই, কাটবো না, মিনিমাইজ করে দিই। ওকে, তাহলে আমাদের ডেটাবেসটা রান হয়ে গেল। এখন হচ্ছে আমরা গোটা অ্যাপটাকেই রান করার চেষ্টা করব। তো অ্যাপ রান করার উপায় হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ, মানে কি আমরা সার্ভার অন করতেছি, পিএইচপি আর্টিসান সার্ভ। তো এই যে এন্টার চাপলাম, এর ফলে এখানে হচ্ছে আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল লোকাল হোস্টে 8000 পোর্ট। সেখানে আমরা কিছুক্ষণ হোভার করে ধরে থাকলে ফলো লিঙ্ক আসার কথা, ফলো লিঙ্কে ক্লিক করলাম। তো এই যে আমাদের লারাভেল অ্যাপটা শো হবে। তো উপরে ওয়েলকাম লারাভেল দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই, কারণ যে আমাদের যে অ্যাপ নেমটা সেটা আসতে চাচ্ছে, আবার এটাও চলে আসছে, তো ওটা আমরা পরে সলভ করতেছি। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে লগ ইন আছে, রেজিস্টার আছে, এবং এখানে লারাভেলের যে ডিফল্ট পেজটা সেটা আছে। তাহলে এটা কি ওয়েলকাম যে পেজ, সেই পেজটা। আমরা যদি এখন লগ ইনে ক্লিক করি তাহলে লগ ইন পেজ আসলো। আচ্ছা, লগ ইনের এখানে ইমেইল, পাসওয়ার্ড, তো আমরা তো কোনো রেজিস্ট্রেশনই করিনি, সো আগে আমাদের রেজিস্টার করতে হবে, তারপর লগ ইন করলে ড্যাশবোর্ডে কিছু একটা দেখানোর কথা। তো রেজিস্টারের মধ্যে এখানে কিন্তু নেম আছে, ইমেইল, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। কিন্তু কথা হচ্ছে যে আমরা একটা ফোন নামে একটা নতুন ফিল্ড খুলে আসছি, সুতরাং আমাদেরকে ফোন নামক যে জিনিসটা সেটাকেও কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ওই ফোনের যে প্রপার্টিটা আমরা ওটা কিন্তু নাল করে রাখে আসি নাই। নালেবল করে রাখলে সেটা না দিলেও আমাদের রেজিস্টার হয়ে যেত, কিন্তু আমরা যেহেতু এখানে একটা নালেবল দেইনি, সো আমাদেরকে ফোনটাকে অবশ্যই হ্যান্ডেল করে আসতে হবে। সো আমরা এটাকে আমি আলাদা একটা স্ক্রিনে রেখে দিলাম। আর আমরা যাই হচ্ছে, তাহলে আমাদের যেই পেজটা আমরা দেখতেছি রেজিস্টারের, এটা কি একটা ভিউ ফাইল অবশ্যই। সো আমরা ভিউগুলোকে কোথায় পাবো, আমরা ভিউগুলোকে পাবো রিসোর্সেসে যাওয়ার পর জাভা স্ক্রিপ্টে, এবং সেখান থেকে পেজেস অথ রেজিস্টার নামে একটা ফাইল আছে। তো এই রেজিস্টার নামে যে ফাইলটা আছে এখান থেকে আমাদেরকে কি কি জায়গায় আসলে এডিট করতে হবে সেটা বুঝলেই অনেকটা লারাভেলের ফাইল স্ট্রাকচারটা আমাদের বোঝা হয়ে যাবে। তো এখানে প্রথমেই আমাদের দেখা যাচ্ছে যে ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট ফাংশন রেজিস্টার। তো এটা অনেকে কি করে, আবার এখানে হচ্ছে ডিফল্ট ফাংশন রেজিস্টার
এটা করার পর সবার শেষে আবার এক্সপোর্ট রেজিস্টার লিখে দেয়। তো আমরা সরাসরি এখানে এক্সপোর্ট করে দিচ্ছি এই ফাংশনটাকেও। এটার ফলে কি হবে, আমরা এই ফাংশনটাকে আবার অন্য একটা জায়গা থেকে কলও করতে পারবো এক্সপোর্টটা লেখা থাকার ফলে। তো এখানে দেখা যাচ্ছে নেম, ইমেইল আর পাসওয়ার্ড এই তিনটা ফিল্ডকে ফর্মের মাধ্যমে সে নিচ্ছে। তাহলে আমরা আরেকটা এখানে এন্ট্রি দিব, সেটা হচ্ছে ফোন। ডাবলও হয়ে গেছে। আর আমাদের এই যে ফোন, সেই ফোনটাকে অবশ্যই আমাদের ফ্রন্ট এন্ডে একটা ফর্মের ইয়াও নিয়ে আসতে হবে, টেক্সট ইনপুট নিয়ে আসতে হবে। তো আমরা যদি এখানে রিটার্ন ফাংশনটাতে দেখি, তাহলে রিটার্নের মধ্যে এখানে গেস্ট লেআউট আছে, তারপরে ফর্মের মধ্যে একটা জিনিস দেওয়া আছে যে অন সাবমিট সাবমিট। এটার মানে হচ্ছে যখন কেউ ফর্মটাতে ক্লিক করবে তখন কোন ফাংশনটাতে সে হিট করবে, যে ফাংশনটাতে হিট করবে সেটা অবশ্যই আমাদের এই রিটার্নের উপরে ডিক্লেয়ার করে আসতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবমিট নামে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা জাস্ট হচ্ছে আমাকে একটা রাউটে রিডিরেক্ট করে দিচ্ছে। তো এই রাউটটা কীভাবে হ্যান্ডেল হচ্ছে আমরা এটা পরে দেখতেছি, আগে আমরা ফোনের ফিল্ডটা ক্রিয়েট করে আসি। তো এই যে এখানে যে ইমেইল ফিল্ড আছে, সেই ইমেইল ফিল্ডটাকে আমি কপি করি, পেস্ট করলাম। আর যেহেতু আমাদের ডেটাবেজের মধ্যে মাইগ্রেশনের ফাইলের মধ্যে এখানে এটা কি দেওয়া আছে, ফোন, ফিল্টার নাম দেওয়া আছে ফোন, সেজন্য আমরা যে ফ্রন্ট এন্ডের ফাইলটা আছে সেখানেও সব জায়গায় HTML ফর এটা দিচ্ছি, ফোন, এটা ফোন করে দিলাম, ফোন 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 ডেটা ডট ফোন। আচ্ছা, এখানে ভ্যালুর মধ্যে ডেটা ডট ফোন, এটার মানে কি, এটা হচ্ছে আমরা যদি উপরে আবার একটু চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে একটা ডেটা আছে, সেট ডেটা পোস্ট সামথিং। তো এখানকার মধ্যে এই ডেটা যে ভেরিয়েবলটা আছে, এই ডেটা ভেরিয়েবলের মধ্যে আবার নেম, ইমেইল, ফোন, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্মেশন, এই সবগুলোই এই ডেটা যেই আমাদের ভেরিয়েবলটা সেটা কিন্তু হোল্ড করতেছে। এটা আসলে একটা অবজেক্ট হয়ে গেছে। আর এই ডেটা যে আমাদের অবজেক্ট, অথবা এটাকে আমরা যদি একটা ভেরিয়েবলই বলি, তো এই ভেরিয়েবলটাকে আবার সেট করার জন্য সেট ডেটা নামে একটা ভেরিয়েবল লাগবে। যখন আমরা সেট ডেটা করে কোনো একটা কিছু দিব তখন কি এই ডেটা ভেরিয়েবলে সেটা আবার সেভ হবে। তার মানে আমি যদি দেই সেট ডেটা ডট নেম দিয়ে যদি আমি দেই যে আসিফ, তাহলে সেটা কিন্তু ডেটা ভেরিয়েবলটাতে সেভ হয়ে যাবে। সরাসরি ডেটার মধ্যে আমরা কোনো কিছু সেভ করতে পারবো না। আর একটা অ্যাসোসিয়েট যে ভেরিয়েবল সেট ডেটা, সেটার মাধ্যমে আমরা এই ডেটা ভেরিয়েবলটাকে সেভ করব। তাহলে ডেটার যে নেম, সেই নেমের মধ্যে যা থাকবে সেটাকে মনে করো যে আমরা এখানে ভ্যালুতে লোড করছি। আর আরেকটা জিনিস এখানে দেখতে পারো যে অন চেঞ্জ সেট ডেটা নেম। তাহলে কি, যখন এই ফিল্ডটাতে ইনপুট ফিল্ড যে আমাদের ছিল এই নেম, এখানে আমরা যখন এবিসি কিছু একটা লিখতেছি, এই জায়গায় যেটা যাচ্ছে সেটা কি প্রথমে সেট ডেটা নেমে যাচ্ছে। তাহলে কি নেম নামক ভেরিয়েবলটা সেট ডেটা হচ্ছে, তার মানে কি পরবর্তীতে সেটা ডেটা ডট নেমের মধ্যেও থাকে যাচ্ছে। এইভাবে করে আমাদের রিঅ্যাক্টে ভেরিয়েবলগুলোকে আর কি সেট করার কাজটা করা হয়ে থাকে। তাহলে আমরা ফোন, এই যে এখানে যে আমরা ডেটা ডট ফোন দিলাম, তার মানে কি ভ্যালুর মধ্যে ডেটা যে ভেরিয়েবলটা আছে ওইটার ফোনটাকে নিচ্ছি। আর যখন কেউ এটা লিখবে তখন সেট ডেটা হইতে হবে ফোন। কন্ট্রোল ভি, এররসটাও দিয়ে দিলাম এভাবে। আচ্ছা, তাহলে ফ্রন্ট এন্ড থেকে আমার এখন নেম, ইমেইল এবং ফোন যাবে আর কি। অটো কমপ্লিটের এখানে ইউজার নেম, এটাকে আমরা করে দিচ্ছি, এটাকেও ফোন করে দিচ্ছি, অটো কমপ্লিট ফোন। তাহলে এই যে ফাইল ফোল্ডারটা, এই ফোল্ডারটা যখন হচ্ছে এই ফর্মটা যখন কেউ সাবমিট করবে তখন কি এটা একটা রাউটে চলে যাচ্ছে, সেই রাউটটার নাম কি রেজিস্টার, এবং এর সামনে আমরা দেখতে পাচ্ছি পোস্ট লেখা আছে। তাহলে এই রাউটটা আসলে কি জিনিস, আমরা এখন একটু লারাভেলের রাউটটা দেখে আসি। লারাভেলের যে রাউটিং, সেই রাউটিংটা থাকে হচ্ছে
একদম নিচের দিকে রাউটস নামে একটা ফোল্ডার, তার মধ্যে ওয়েব ডট পিএইচপি যে আছে সেখানে আমরা আসলাম। তো এখানে দেখি আমাদের কোথায় আমরা রেজিস্টার নামে কোনো রাউট পাচ্ছি কিনা। তো রাউটগুলো আমরা একটু খেয়াল করি। এই জায়গাটাতে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখা শুরু করি রাউট গেট স্ল্যাশ প্রোফাইল। এখানে প্রোফাইল কন্ট্রোলারের মধ্যে এডিট নামে একটা ফাংশন আছে। এটা হচ্ছে একটা কন্ট্রোলারের নেম দিতে হবে আমাদেরকে। কন্ট্রোলারের নেম দিয়ে ওই কন্ট্রোলারের কোন ফাংশনটাকে হিট করবে সেটা এখানে লেখা হয়, আর রাউটের নেম একটা দেওয়া হয়, যেই নেমটা হচ্ছে পরে এইভাবে করে অ্যারো দিয়ে নেম এটা লেখা হয়ে থাকে। তো আমাদের যেই রাউটটা ছিল এটা ছিল কি রেজিস্টার। তাহলে এটা আমরা একটু খুঁজি। এখানে রেজিস্টার নামে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু রাউটের নেম দেওয়া না, এটা আরেকটা আলাদা ব্যাপার। তো আমরা এই auth ডট পিএইচপি যদি যাই তাহলে এখানে হচ্ছে আমরা রেজিস্টার নামে একটা রাউট পাবো। এই যে দেখতে পাচ্ছি মিডলওয়্যার গেস্ট, তার মধ্যে রেজিস্টার নামে একটা ফাংশন রাউট এটা, আর এটা হচ্ছে কন্ট্রোলারটা যে রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলার ক্লাস, তার মধ্যে ক্রিয়েট ফাংশনটাকে কল করতে হবে যখন রেজিস্টার নামে একটা রাউট কেউ ডাক দিবে আর কি। তো রেজিস্টার ডট জেএসএক্স এর মধ্যে আমি কি করছি, এখানে বলছি যে যখনই এই ফর্মটাতে কেউ ক্লিক করবে, সাবমিটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করবে অথবা সাইন আপে ক্লিক করবে, তখন এই ফাংশনটাতে চলে আসার জন্য। এবং এই ফাংশনটা বলতেছে যে তুমি হচ্ছে এই রাউটে নিয়ে যাও, রাউট রেজিস্টারে নিয়ে যাও। তখন লারাভেল কি করবে, সে খুঁজতে আসবে যে কোথায় এই রেজিস্টার নামে রাউটটা আছে। তখন সে প্রথমে ওয়েব ডট পিএইচপিতে আসবে, ওয়েব ডট পিএইচপিতে আসে না খুঁজে পাইলে অন্য যেই এই রাউটসের মধ্যে ফাইলগুলো আছে সেগুলোতেও সে খুঁজতে আসবে। তো দেখবে যে এই auth ডট পিএইচপির মধ্যে এই যে রেজিস্টার নামের রাউটটা এখানে আছে। আর এটা কি বলতেছে, এটা আবার বলতেছে হচ্ছে যে তুমি রেজিস্টার কন্ট্রোলার যে কন্ট্রোলারটা আছে সেটার ক্রিয়েটে চলে যাও। হ্যাঁ, সে বলতেছে যে রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলার যে কন্ট্রোলারটা আছে সেইখানকার ক্রিয়েট নামক ফাংশনটাতে চলে যাও। তো আমরা চলে যাই যে রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলার, তাহলে কন্ট্রোলার কোথায় থাকে আমরা জানি, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এর মধ্যে অথের মধ্যে এই যে রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলার, এই কন্ট্রোলারের আমাকে কোন ফাংশনটাতে যাইতে বলছিল, সে ক্রিয়েট ফাংশনটাতে যাইতে বলছিল নাকি স্টোরে যাইতে বলছিল, আমরা আরেকবার দেখে আসতেছি। auth ডট পিএইচপি এখানে বলছিল ক্রিয়েট ফাংশনটাতে যাইতে। তাহলে এই যে রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলার এটার মধ্যে যে আমাদের ক্রিয়েটে যাইতে বলতেছে। তো ক্রিয়েটটা হচ্ছে একটা গেট টাইপের। এখানে আরো একটা জিনিস দেখার আছে, রেজিস্টার ডট জেএসএক্স যেটা, এটার সামনে আমার লেখা আছে কি পোস্ট। তাহলে রাউটারের যদি কোনো পোস্ট টাইপের রাউট হয়ে থাকে সেইটা, তাহলে অবশ্যই পোস্ট রাউটগুলোতেই সে হিট করবে। তাহলে এখানে যদি আমি auth ডট পিএইচপিতে আসি, এখানে আসে আমি এই পোস্ট টাইপের পাচ্ছি হচ্ছে কি স্টোর নামক যেই ফাংশনটা আছে সেইটাতে পাচ্ছি। তাহলে কি আমাদেরকে এই স্টোর ফাংশনটাতেই দেখতে হবে। তাহলে আমি যদি এখন রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলারে আসি, সে জাস্ট হচ্ছে আমাকে এখন আসে, আমরা এখানে দেখলাম যে স্টোর ফাংশন আছে একটা। স্টোর ফাংশনটাতে কি করা হচ্ছে, এখানে হচ্ছে প্রথমেই বলতেছে যে রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা কি, রিকোয়েস্ট হচ্ছে আমরা একটা ফর্মের মধ্যে কোনো কিছু লিখে যখন সাবমিট করব সেই প্রত্যেকটা ডেটা রিকোয়েস্ট নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ থাকবে। আর ওই রিকোয়েস্টটাকে আমাদেরকে প্রথমে এখানে ভ্যালিডেট করে নিচ্ছে। ভ্যালিডেট করা মানে হচ্ছে কিছু রুলস আরোপ করা। যেমন এই যে নেম যেটা আসছে, এই নেম অবশ্যই রিকোয়ার্ড স্ট্রিং এবং ম্যাক্সিমাম 255। কেউ যদি এখানে এটা না দেয় তাহলে কি এই জায়গা থেকেই সেই ইররটা শো হবে যে এই জিনিসটা দরকার, এটা দিতেই হবে। কারণ কি এটা ফর্মের মধ্যেই ভ্যালিডেট করা, ফর্মের রিকোয়েস্ট থেকে এই কন্ট্রোলারে যখনই আসতেছে শুরুতেই সেটাকে ভ্যালিডেট করে দেখা হচ্ছে যে নেম দিছে কিনা। অথবা ইমেইলটা অবশ্যই লোয়ার কেসে দিতে হবে এবং ইমেইল টাইপেরই হইতে হবে, ইউনিক হইতে হবে। হ্যাঁ, এগুলো এখানে দেওয়া, এবং পাসওয়ার্ডটাও রিকোয়ার্ড কনফার্ম। এগুলো কিছু ভ্যালিডেশন রুল
ভ্যালিডেশন রুল আরও অনেক লারাভেলে আছে, লারাভেলের ডকুমেন্টেশনে গেলেই আমরা ওগুলো দেখতে পাবো। ম্যাক্সিমাম 255 না দিয়ে এখানে আমরা ম্যাক্সিমাম শুধু 50 দিতে পারতাম, তাহলে 50 লেংথের বেশি হইতে পারতো না, এরকম আর কি। তো আমরা যে ফোন সেট আপ করছিলাম, একটা ফোন নামক একটা এন্ট্রি, সেই ফোন নামক এন্ট্রিটাকে আমরা এখানে একটু ভ্যালিডেট করে দিই। এটার এটুকুই, এগুলোই থাক রুলস। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার একটা ভেরিয়েবল, এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ইউজার, তারপর এটা কি, এই অপারেটরটার নাম জাভা করার সময় জানার কথা, এটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর। তো ইউজার ক্রিয়েট হচ্ছে, তো এই ইউজারটা কোন ইউজার, এটা হচ্ছে ওই যে আমরা মডেল দেখে আসছিলাম ইউজার মডেল, সেই একটা মডেল। এটা কিভাবে বুঝলাম আমরা, আমরা যদি উপরে দেখি তাহলে এখানে দেখতে পাবো ইউজ করে, ইউজ দিয়ে লেখা আছে অ্যাপ স্ল্যাশ ব্যাক স্ল্যাশ মডেলস ব্যাক স্ল্যাশ ইউজার। তার মানে কি, আমি যে ইউজার মডেল ক্রিয়েট করেছিলাম সেই ইউজার মডেলটার একটা ইনস্ট্যান্স এখন আমরা ক্রিয়েট করতেছি। তাহলে আমরা অবশ্যই ফোন নামক যে ভেরিয়েবলটা সেটাও কিন্তু পাঠাইছিলাম। সো ফোন আমরা এখন এখানে অ্যাড করে দিব আর কি। তো ইমেইলের পরে ফোন এবং রিকোয়েস্ট ফোন, এটার কথা, এটার মানে কি, মানে হচ্ছে যে আমি যে ফর্ম থেকে যেই ডেটাগুলো পাঠাইছিলাম সেগুলো কি রিকোয়েস্ট নামক ভেরিয়েবলটাতে আসে। আর তার মানে কি, আমি ফর্ম থেকে নেম পাঠাইছি, ইমেল পাঠাইছি, ফোন পাঠাইছি, সেই সবগুলোই কিন্তু রিকোয়েস্টে আসে। তাহলে রিকোয়েস্টের যে ফোন ভেরিয়েবলটা সেটা যাবে হচ্ছে আমার ইউজার যে মডেলটা আছে সেই ইউজার মডেলের ফোন নামক ভেরিয়েবলে যায় বসবে। তাহলে ইউজার মডেলে ফোন আসে না নাই, অবশ্যই আসে। আমরা ডেটাবেজের মধ্যে মাইগ্রেশনস, এরপরে ইউজার্স টেবিল, এখানে হচ্ছে ফোন দিয়ে আসছিলাম, তাহলে এই ফোন নামক যে জায়গাটা আছে সেইখানে কিন্তু বসে যাবে। তাহলে এই গেল একটা ইউজার ক্রিয়েট করার বিষয়। এবং যখন কেউ রেজিস্টার করে সাথে সাথে তাকে লগ ইনও করাই দিব আমরা, সেই জন্য এখানে কয়েকটা লাইন লেখা আছে যে অথ লগ ইন ইউজার। এই ইউজার যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট হলো, এই ইউজার ভ্যারিয়েবল দিয়েই আমরা তাকে অথেন্টিকেশনে পাঠাই দিব এবং রিডিরেক্ট করে দিব কোথায়, রাউট ড্যাশবোর্ড। তাহলে দেখো আবার আমরা একটা রিডিরেক্ট রাউট কথা পাইলাম। তাহলে কি অবশ্যই ড্যাশবোর্ড নামে কোনো একটা রাউট আমার ওয়েব ডট পিএইচপি অথবা অথ ডট পিএইচপি ওগুলোতে থাকবে। তাহলে দেখে আসি, এই যে রাউটসের মধ্যে ওয়েব ডট পিএইচপি, এখানে দেখি এই যে এখানে দেখা যাচ্ছে এই যে নেম ড্যাশবোর্ড, তার মানে কি স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে এখানে এই ফাংশনের মধ্যেই ড্যাশবোর্ড নামে যে আমাদের একটা ভিউ ছিল সেটাকে রেন্ডার করার কথা বলা আছে। তার মানে কি ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে যখন হচ্ছে কেউ অথেন্টিকেটেড হয়ে রেজিস্টার হয়ে লগ ইন করবে, তখন কি করবে, ড্যাশবোর্ড নামে যে ভিউ ফাইলটা ছিল আমাদের এই যে এই জায়গায় ভিউয়ের মধ্যে ড্যাশবোর্ড ডট জেএসএক্স, সেই জায়গায় আমাদেরকে রিডিরেক্ট করে ড্যাশবোর্ডে শো করবে। ভালো কথা। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা মডেলস যেই ফোল্ডারটা দেখছিলাম মডেলস ইউজার, এখানে হচ্ছে ফিলেবল প্রপার্টির মধ্যে নেম, ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়া ছিল। আমরা কিন্তু ফোনটাকেও, ফোন নামে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি এবং সেটাকেও পূরণ করতে চাচ্ছি ফর্মের মাধ্যমে ইউজারের জন্য। সো আমাদেরকে এখানে এই ফোন জিনিসটাও ইন্ট্রোডিউস করে দিতে হবে। তাহলে কি হবে, ফোন প্রপার্টিটাও কিন্তু ফর্মের মাধ্যমে ইউজার মডেলের জন্য পূরণ করার যোগ্য হয়ে উঠবে আর কি। তাহলে আমাদের ওয়ার্ক ফ্লোটা কীরকম হলো, যে আমরা যখন লারাভেলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন দেখি, এখানে বেশ কিছু লিঙ্ক থাকে, যেমন এখানে লগ ইন আর রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করলে রেজিস্টার পেজটাতে যাচ্ছে কিভাবে, তাহলে এটা কি, এটা ওয়েলকাম পেজ। তাহলে আমরা যদি ওয়েলকাম ডট জেএসএক্সে যাই, ওয়েলকাম পেজ, যে কোনো পেজ কোথায় থাকে, আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে জেএস এর মধ্যে যাইতে হবে। এরপরে পেজেসের মধ্যেই যে ওয়েলকাম, এখন এই ওয়েলকামের মধ্যে অনেক HTML লেখা, তো এর মধ্যে আমরা একটু খুঁজে বের করি যে কোথায় লগ ইন আর রেজিস্টার ছিল। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, এখানে কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, যাই হোক এখানে আছে কি যে লগ ইন আর হচ্ছে কি যে রেজিস্টার। তাহলে এই যে রেজিস্টার কথাটা, এই রেজিস্টারটাকে আবার লিঙ্ক নামে একটা জিনিস দিয়ে র্যাপিং করা আছে, যেখানে বলা আছে যে রাউট রেজিস্টার।
তার মানে কি রেজিস্টার নামক রাউটে নিয়ে যাইতে বলতেছে। তাহলে যদি আমরা হচ্ছে রাউটসের মধ্যে আসে ওয়েব ডট পিএইচপিতে চলে আসি, তাহলে রেজিস্টার নামক রাউট এখানে নাই, নেম রেজিস্টার কোথাও দেখতে পাচ্ছি না। তো অথ ডট পিএইচপিতে আমরা দেখতে পাচ্ছি যে নেম রেজিস্টার। তাহলে কি এটা কি একটা গেট ফাইল। সো এটা কি করবে, রেজিস্টার ইউজার কন্ট্রোলারে নিয়ে যাবে, যেখানকার ক্রিয়েট নামক ফাংশনটাতে হিট করবে। তাহলে রেজিস্টার ইউজার কন্ট্রোলার এটার এই যে ক্রিয়েট ফাংশন, এই ক্রিয়েট ফাংশনটা বলতেছে যে কি করেন, একটা পেজ রেন্ডার করে দেন। সেই রেন্ডার্ড পেজটা হচ্ছে জাস্ট অথ স্ল্যাশ লগ ইন, সরি অথ স্ল্যাশ রেজিস্টার। তাহলে তখন কি করবে, আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে রাউটে গেল, রাউট আমাকে বলল যে কন্ট্রোলারের অমুক ফাংশনে যাও, আর এই অমুক ফাংশন ফির বলতেছে যে এই ভিউ ফাইলটাকে রেন্ডার করো। তখন কি হচ্ছে, এই ভিউ ফাইলটা রেন্ডার হয়ে যাচ্ছে। যেমন অথের মধ্যে আমাদের ভিউ ফাইলে অথের মধ্যে আছে হচ্ছে এই যে রেজিস্টার ডট জেএসএক্স, যেখানে আমরা একটু আগে আসে ওই যে ফোন অ্যাড করলাম, সেই জিনিসটা কিন্তু রেন্ডার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্রাউজার আমাদের সার্ভারটাও রান করা আছে, এবং সাথে আমরা যদি এই পাশে npm run dev কমান্ডটা চালাই, npm run dev, তাহলে আমরা একই সাথে আমাদের যে ফ্রন্ট এন্ডের চেঞ্জেসগুলো করতেছি সেগুলো রিয়েল টাইমে আমরা কিন্তু দেখতে পাবো। যেমন আমি হচ্ছে ফোন যে ফিল্ডটা সেটাকে নিয়ে আসছিলাম রেজিস্টারের মধ্যে, তো আমি যদি এখন এখানে ক্লিক করি, আসেনি এরর নাকি, এখানে চলে আসার কথা ছিল, দেখি কি এরর দিছে। কিছুই তো এরর দেয়নি। ভাই কোড কোডের ভিতর মডিফাই করার সময় কোথায় যেন একটা নাম চেঞ্জ করেনি, মানে নেম কপি করে ওখানে বসায় দিয়েছিলেন, ওখানে ফোন লেখা হয়নি। ওইটা কোনো প্রবলেম কিনা? কোন জায়গাটায় যে আসলাম, এখানে ফোন 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 সব জায়গায় ফোন দেখতে পাচ্ছি। এখানে মানে কোথাও শুধু ভ্যারিয়েবল গুলোর নাম ছিল ওই জায়গায়, আমি ভাবলাম ওটা হয়তো পরে চেঞ্জ করবেন। মানে শুধু এত ডিটেলস ছিল না, শুধু ভ্যারিয়েবল গুলোর নাম ছিল। এখান থেকে প্রথমে ডেটাটা নিল, তারপরে রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলারে আসলাম, এখানে এই যে এই জিনিসটা মনে হয় ফোন, হ্যাঁ ফোন। আচ্ছা দেখি এবার কি হয়। আচ্ছা এই পেজটা লোড দিলাম, রেজিস্টারে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে ফোন নামে একটা ফিল্ড ক্রিয়েট হয়েছে। এটা ডিজাইনটা একটু অন্যরকম আসছে, যাই হোক ডিজাইন ম্যাটার না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই ফোন ফিল্ডটা আমাদের অ্যাড হয়ে গেছে। তাহলে কিভাবে করে রাউটটা হ্যান্ডেল হইলো, এখানে রেজিস্টারে আমি যখনই ক্লিক করলাম আমার একটা রাউটে হিট করলো, ওই রাউটটা আবার হচ্ছে ওই আমাদের অথ ডট যে পিএইচপি এখানে আসে বললো যে কন্ট্রোলারের ক্রিয়েট ফাংশনটাতে নিয়ে যাও। তো কন্ট্রোলারের ক্রিয়েট ফাংশনটাতে আসে আবার বলতেছে যে তুমি অথ রেজিস্টারে নিয়ে যাও। তখন কি সে হচ্ছে আমাদেরকে এই ভিউ এর অথের মধ্যে যে রেজিস্টার ডট জেএসএক্স আছে সেখানে নিয়ে আসলো। আর এখানে যখন আমরা সাবমিটটা করব, ফর্মে যখন আমরা একটা সাবমিট করব, গেল কই, ফর্মের মধ্যে যখন আমরা এই রেজিস্টার অথবা সাবমিটটা করব, তখন হচ্ছে কি হবে, তখন কোন রাউটটা আবার হিট হবে, তখন হচ্ছে এই যে সাবমিট ফাংশনের মধ্যে যে রেজিস্টার রাউটটা পোস্ট মেথড হিসেবে দেওয়া আছে সেইটা হিট হবে। সেই জন্য তখন অথের মধ্যে আর এই গেটে যাবে না, গেটের পরে যে পোস্ট মেথডটা আছে তার মানে কি কন্ট্রোলারের যে স্টোর ফাংশনটা সেইখানে নিয়ে যাচ্ছে। তো কন্ট্রোলারের স্টোর ফাংশন এটা, যেখানে আমরা কিছু মডিফিকেশন একটু আগে করলাম, যে ফোন অ্যাড করলাম এবং ইউজার যে ক্রিয়েট হবে তার ফোন প্রপার্টিটা সহ যেন ইউজার মডেলে যায় সেটা দিলাম আমরা। ওকে, তাহলে দেখি আমরা এখন একটু ডেটা দিয়ে ক্লিক করে কি হয়। ধরো যে নেম সামথিং একটা, এটা দেই a@b.c, ফোন যে কোনো 1 2 3 4, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আবার যেটা দিব সেটা নিচেও দিতে হবে।
আর পাসওয়ার্ডের কোনো যদি রুল থাকে ওই রুল ফলো করতে হবে আমাদের। এখানে পাসওয়ার্ডের লেংথ এভাবে দেওয়া নাই, আচ্ছা ভালো কথা। তবে আমরা দিচ্ছি 1234 1234। কনফার্ম পাসওয়ার্ডেও দিচ্ছি 1234 1234 দিয়ে রেজিস্টার একটু ক্লিক করি। হ্যাঁ দেখো ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তাহলে কি আমরা সাকসেসফুলি ড্যাশবোর্ডে রিডিরেক্ট হইলাম কিভাবে? আমরা যদি আবার কোডটাতে একটু খেয়াল করি, এই যে এখানে আমাদের রিডিরেক্ট রাউট ড্যাশবোর্ড দেওয়া ছিল। সো আমাদের হচ্ছে এই auth.php তে দেখে যে কোনো ওই ড্যাশবোর্ড নামের কোনো রাউট আছে নাকি, নাই। web.php তে আসে দেখে যে হ্যাঁ এই যে নেম ড্যাশবোর্ড আছে। তো নেম ড্যাশবোর্ড কি বলতেছে যে তুমি সরাসরি কি করো, ড্যাশবোর্ডকে রেন্ডার করো। তাহলে রেন্ডার মানেই কি, সে ফ্রন্ট এন্ডের যে ড্যাশবোর্ড আছে তার মানে হচ্ছে এই যে এই জেএস এর মধ্যে পেজেস এর মধ্যে ড্যাশবোর্ড নামে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে সে রেন্ডার করে দিছে। তাহলে এখানে হচ্ছে আমরা ওখানে দেখতে পাচ্ছিলাম ইউ আর লগড ইন। তাহলে এখানে ইউ আর লগড ইন আমি এখানে একটু লাগাই দিই যে সাকসেসফুলি, দেখি চেঞ্জ হয় কিনা সাকসেসফুলি। ওকে, তাহলে আমার সেভও হয়েছে। এখানে এখন আমি চলে আসলাম, এই যে এখানে সাকসেসফুলি কথাটা কিন্তু আমি এডিট করতে পারলাম। আচ্ছা, তাহলে শুধু তো আর রেন্ডার করেনি, ওই যে আমাদের কন্ট্রোলারের ফাংশনটা কি শুধু রেন্ডারই করছে? আচ্ছা, আমাদের কিন্তু কলটা এখনই শেষ হয়ে যাবে। আরেকটু সময় নিব, আমি ওই যে আরেকটা মিটিং লিংক ক্রিয়েট করব, তারপরে আজকে শেষ। আমি আরেকটা মিটিং লিংক ক্রিয়েট করতেছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না? শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। স্ক্রিনও দেখা যায় নাকি? জি ভাই অলোকে। আচ্ছা, তো ড্যাশবোর্ড রাউটে আমাদের নিয়ে গেল, ঠিক আছে। তাহলে স্টোর ফাংশনটা যখন কল হয়েছে তার আগে কি করছে, ড্যাশবোর্ডে যাওয়ার আগে কি কি করছে, এই লাইনগুলো অবশ্যই এক্সিকিউট হয়েছে। ভ্যালিডেট করছে যে নেমটা সঠিক আছে কিনা, ইমেলটা সঠিক আছে কিনা, ফোন সঠিক আছে কিনা, পাসওয়ার্ড যেভাবে রুলস দিছি সেই রুলস মেনে চলছে কিনা। চলার পরে সে কি করছে, একটা ইউজার ক্রিয়েট করছে, ইউজার মডেলের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছে। তো আমরা জানি যে মডেলগুলো মেইনলি কি ক্লাস, এবং এগুলো হচ্ছে কি থাকে, ডেটাবেজে থাকে। তাহলে কি আমরা যখন ওই ইউজারটা ক্রিয়েট করছি সেটা অবশ্যই আমাদের ডেটাবেজেও চলে গেছে। এই যে এই ইউজার যখন আমি ক্রিয়েট লিখছি, ইউজার স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে ক্রিয়েট যখন করছি তখন সেটা আমার ডেটাবেজেও কিন্তু চলে যাওয়ার কথা। তো আমরা ডেটাবেজে যা চেক করে আসি। এই যে আমি যখন এর আগে দিছিলাম সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, তখন এমটি সেট দেখাইছিল। এবার যদি আমি দেই, এবার কিন্তু এই যে দেখো যে ডেটাগুলো আমরা দিছি সেই ডেটাগুলো কিন্তু এখানে আসছে। আচ্ছা, তাহলে এই যে নেম এটা দিছিলাম, এরকম এরকম ফোন দিছিলাম, ইমেল ভেরিফাইড নাই। আর এখানে পাসওয়ার্ডটা দেখো, এটা একটা কোডের মতো চলে গেছে। পাসওয়ার্ডটা ডেটাবেজেও সেভ হইল না কেন? কারণ হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডে ব্যবহার করছি হ্যাশ মেক। তোমরা হ্যাশিং সম্পর্কে হয়তো জানো অথবা জানো না। হ্যাশ কি করে, একটা স্ট্রিংকে নিয়ে এটাকে হচ্ছে র্যান্ডমাইজ করে দেয়, বিভিন্ন হ্যাশিং অ্যালগোরিদম আছে ওগুলো ব্যবহার করে র্যান্ডমাইজ করে তারপরে সেভ করছে। তাহলে কি এরপরে যখন কেউ লগ ইন করতে আসবে তখন কি হবে, পাসওয়ার্ডটা যে সে ফিল্ডটাতে পাসওয়ার্ড লিখবে সেটাকে কিন্তু আবার হ্যাশ করেই চেক করতে হবে যে হ্যাশ ভ্যালুটা মিলে কি মিলে না। আচ্ছা, তাহলে এভাবে করে আমাদের কি হইলো, একটা ইউজার ক্রিয়েট হইলো। তাহলে আমরা একটা যে আজকে যে অপারেশনটা এখন এটা করলাম, এই অপারেশনটাকে বলা হয় একটা ক্রিয়েট অপারেশন। যে কোনো একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে
ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। হ্যাঁ, এটাকে ক্রাড অপারেশন অথবা অনেকে ক্রুড অপারেশন বলে। তো ক্রাড যে অপারেশন, সেই অপারেশনের ক্রিয়েটটা কিন্তু আমরা আজকে শিখলাম। আচ্ছা, তো এখন দেখি যে লগ ইন হয় কিনা সেই জিনিসগুলো দিয়ে, যেটা আমরা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে এখান থেকে আমি এটা কাটে দিই। আচ্ছা, এই যে এখানে এখন দেখো, এই যে আমাদের অ্যাপের নেমটা এখন ভালো মতো দেখাচ্ছে, ড্যাশবোর্ড স্মার্ট এইচএসটিউ ক্লাস আমি দিছিলাম। হ্যাঁ, তো এটা কোথা থেকে আসতেছে, আমরা যদি কোডে যাই, ওটা কি পেজ ছিল, এটা ড্যাশবোর্ড পেজ ছিল না? তাহলে কোডের মধ্যে আমাকে ফ্রন্ট এন্ডে যাইতে হবে। তো ফ্রন্ট এন্ড মানে যে ইয়াতে যাব, রিসোর্সেসে যাব, যার পর জেএসে যাব, জেএসে যায় আমরা কি পেজেসের মধ্যে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এখানে আসে দেখতে পাবা আচ্ছা, এখানে দেখো অথেন্টিকেটেড লেআউট নামে একটা লেআউটকে কল করা হয়েছে প্রথমে ড্যাশবোর্ডের মধ্যে। এটা কিন্তু একটা কি, একটা HTML ট্যাগের মতো মনে হচ্ছে, কিন্তু HTML এ কি এরকম কোনো ট্যাগ আছে নাকি? অথেন্টিকেটেড লেআউট নাই তো। তাহলে এটা কি করছি আমরা, আসলে বানাইছি কোথায়? এই যে কম্পোনেন্টস অথবা লেআউট, এই দুটার যে কোনোটাতে। তাহলে এটা যেহেতু লেআউট, এটা লেআউটসের মধ্যে অথেন্টিকেটেড লেআউট নামে একটা জিনিস বানানো আছে। এই অথেন্টিকেটেড লেআউটের মধ্যে যদি আমরা আসি, তাহলে এখানে হচ্ছে দেখতে পাবো অনেক কিছু আছে আর কি। যেমন এখানে রিটার্ন করছে বেশ কিছু ডিভ, তারপর লিঙ্ক। এখানে একটা এই যে অ্যাপ্লিকেশনের যে লোগোটা আসছে আমাদের সাইডে, এই যে এটাও কিন্তু কি অথেন্টিকেশন লেআউট, মানে অথেন্টিকেটেড হওয়ার পর যে পেজগুলো হবে সবগুলোতে আমরা অথেন্টিকেটেড লেআউট ইউজ করব, তখন উপরে এই জিনিসটা থাকেই যাবে সব সময়। তাহলে এই যে ড্যাশবোর্ড লেখাটা আসছে, এটাও এই জায়গা থেকে আসছে, যে অ্যাপ্লিকেশন লোগো, তারপরে কি যে ড্যাশবোর্ড, ন্যাভ লিঙ্ক, ড্যাশবোর্ড। তারপরে আছে ড্রপ ডাউনের মধ্যে ইউজারের নেম, ইউজারের নেমটা দেওয়া আছে ইউজার ডট নেম। তাহলে ইউজার ডট নেম দেওয়া আছে দেখেই কিন্তু আমরা এখানে হচ্ছে এই যে নামটা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে ইউজার ডট ফোন করে দিই, তাহলে ইউজারের ফোনটা দেখতে পাবো, ইউজারের ফোন। এখন এই ইউজার ভ্যারিয়েবলটাকে পাইলো কোথা থেকে, প্রশ্ন আসতে পারে মনের মধ্যে। তো এই ইউজার কে পাইলো কোথা থেকে, সেটা হচ্ছে যে এইখানে উপরে দেখতে পাবা, যখন আমরা এই অথেন্টিকেটেড নামে একটা ফাংশন লিখছি, তখন এখানে হচ্ছে ইউজার নামে একটা ভ্যারিয়েবল কিন্তু আমরা এখানে পাস করে দিছি, ঠিক আছে? আর এই অথেন্টিকেটেডটাকে আমরা কি করছি, বিভিন্ন জায়গা থেকে কল করতেছি, যেমন ড্যাশবোর্ড থেকে কল করছি। তো ড্যাশবোর্ডের এখানে যে অথ আছে, এই যে অথ, এই অথটাকে আমরা কি করে দিছি, অথের মধ্যে যে ইউজার আছে, অথ হচ্ছে একটা লারাভেলের তোমার ডিফল্ট একটা ব্যাপার, যে যার মধ্যে অথেন্টিকেটেড যে ইউজার আছে তার সব কিছুই এখানে সেভ থাকে। তো অথেন্টিকেটেডের মধ্যে যে ইউজার আছে অথ ডট ইউজার, সেই গোটা ইউজারটাকে আমি ইউজার ভেরিয়েবলের মধ্যে পাঠাই দিছি অথেন্টিকেটেড লেআউটের মধ্যে। সেই জন্য যখন অথেন্টিকেটেড লেআউটের মধ্যে এখানে এই যে ইউজার, এই ইউজার ভেরিয়েবলটাতে তাহলে সব কিছুই আছে, তাহলে ওই ইউজারের মধ্যে তখন হচ্ছে এখানে ইউজার ডট ফোন অথবা ইউজার ডট নেম যেটা দিব সেটাই আমাদের কিন্তু প্রিন্ট হবে। তো এখানে দেখো অলরেডি যেহেতু আমি লাইভ সার্ভার অন করে রাখছি এই যে এই npm এর মাধ্যমে, সেজন্য কি হচ্ছে, আমি যেটা এডিট করতেছি সাথে সাথে কিন্তু এখানে সেটা চলে আসতেছে আর কি। ওকে, তো এভাবে করে হ্যান্ডেল হচ্ছে। অথেন্টিকেটেড লেআউট হলো, ড্যাশবোর্ড হলো, ইউ আর লগড ইন সাকসেসফুলি হলো। দেখাইতে চাচ্ছিলাম কি সেটাই তো ভুলে গেলাম, উপরে কিভাবে করে নামটা আসছে এটা, তাই না? ড্যাশবোর্ড, আচ্ছা ওটা আমি আপাতত এখন খুঁজে পাচ্ছি না, কখনো দেখাবো আর কি। যাই হোক, তো এইভাবে করে আজকে যেগুলো বললাম এগুলো কি মাথার উপর দিয়ে গেল সব, নাকি একটু একটু মাথায় ঢুকছে আমাকে বলো দেখি। জি ভাই, হয়তো ভাই প্র্যাকটিস করলে হয়তো এই বিষয়গুলো আরো বেশি সহজ হবে, হ্যাঁ, যেহেতু ফ্রেমওয়ার্ক